হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক চ্যানেল। ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমরা পেজ নাম্বার 73-তে যে ম্যাথের কোশ্চেন ছিল সেটা সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার 96 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 96-এ যে পেজ ম্যাথের কোশ্চেন আছে সেটা সলভ করব। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2017 থেকে পরপর প্রত্যেকটা ম্যাথের সালের কোশ্চেনে সলভ করা আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ বইয়ের সলিউশন পাবে ক্লাস 9, 10, 11, 12-এর ছেলেমেয়েদের জন্য। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করা আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে এবং নিজের প্রবলেমের সলিউশন করতে পারবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করা মাত্র তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার 96 রায় মার্টিন এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 96-এ যে কোশ্চেন আছে ম্যাথের সেটা সলভ করবো। দেখো, একের দাগের এক থেকে সলভ করছি। একের দাগের একেরটা বলেছে, কি বলেছে এখানে দেখো। একের দাগের একেরটা বলা আছে কোনো নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ এবং y বছরে 3 গুণ হলে তাহলে x ও y এর অনুপাত চাইছে। কোনো মূলধন x বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে আর y বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, মনে করো p মূলধন, বাকি সমস্ত কিছুতে একই আছে। আর হচ্ছে সুদের হার। আচ্ছা, x সময় হচ্ছে x বছরে যখন দ্বিগুণ হচ্ছে পিটা 2p হচ্ছে, তাই ঠিক আছে, পিটা তখন 2p হচ্ছে। তাহলে এই যে p, এটা হচ্ছে সুদ, আসলটা 2p হচ্ছে। তাহলে এইটা থেকে সুদটা কত, 2p মাইনাস p। তাহলে p ইজ ইকুয়াল টু p ইন্টু r ইন্টু x বাই 100 এইটা। আর যখন 3 গুণ হচ্ছে তখন আসলটা p আর সুদটা হয়ে যাচ্ছে 2p, তখন হয়ে যাচ্ছে এইটা 2p ইজ ইকুয়াল টু আসলটা একই p আর y বছরে বাই 100। তাহলে এখানে x আর y এর অনুপাতে x আর y এর মান কত হচ্ছে, এটা কেটে দিলে x এর মান হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু 100 বাই r, আর এখানে p কেটে গেল, y ইজ ইকুয়াল টু 200 বাই r। তাহলে x ইজ টু y কত, 100 বাই r ইজ টু 200 বাই r। r দিয়ে গুণ করলে 100 ইজ টু 200, 100 দিয়ে ভাগ করে দিলে 1:2। ঠিক আছে, তাহলে এটা অপশন বি তে আছে। এটা 1:2 সঠিক উত্তর, অপশন বি তে আছে। দেখে নাও প্রসেসটা, রাফলি ক্যালকুলেশন করেছি। তোমরা যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো রাফলি ক্যালকুলেশন করে অ্যান্সার করলেই হবে। ঠিক আছে, ঠিকঠাক দাগ নাম্বারটা দেবে, শুধুমাত্র ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করলেই হবে। এবার দেখো নেক্সট এর পরেরটা, দুইয়েরটা কি বলেছে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 6x। সমীকরণ আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 6x। এই সমীকরণের বীজ দেওয়া চেয়েছে। এরকম থাকলে কি করতে হবে, x স্কয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এই x এর একটা মান এইটার জন্য 0 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু 0 একবার, আর এইটাকে 0 করলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 6। তাহলে 0 আর 6 দুটো বীজ হচ্ছে। কোন অপশনে আছে দেখো, 0 আর 6 এই দুটো বীজ বলা আছে কোন অপশনে, এটা বলা আছে অপশন সি তে, 0 ও 6। অপশন সি 0 ও 6। তিনেরটা দেখো, তিনেরটা কি বলা আছে, তিনের বলা আছে যে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্ত এটা 18 সেমি জ্যা মনে করো, কেন্দ্রে এক সমকোণ কোণ উৎপন্ন করছে, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এইটাও ব্যাসার্ধ দুটোই হচ্ছে আর, এটা মনে করো ও, আর এটা এ বি জ্যাটা। তাহলে এটার যদি কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা বলেছে 18 সেমি, তার মানে এটা আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 18 স্কোয়ার 324 হয়। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাগ করলে 162। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, রুট ওভার অফ 162 মানে 9, এটা হচ্ছে 9√2। ঠিক আছে, দেখো 9√2 আসছে। কি বলেছে এখানে, বৃত্তের, আচ্ছা এটা 9√2 হচ্ছে ব্যাসার্ধ এলো, বৃত্তের কেন্দ্র থেকে যায় লম্ব দূরত্ব চেয়েছে। এবার
আচ্ছা, এবার এইটা এই দূরত্ব কেন্দ্র থেকে যায় লম্ব দূরত্ব এইটা চেয়েছে, আর পেয়ে গেলাম আমরা। আর পেয়ে গেলে এটা 9√2 হচ্ছে। এবার আমরা যদি এটা সি বিন্দু হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি দেখো, যেখানে পাচ্ছি ওসি স্কোয়ার, এই যে অতিভুজ, এইটা অতিভুজ স্কোয়ার গেলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ভূমিটা এটা 18, 18টা 9 9 দুটো পার্টে ভাগ হবে। এটা লম্ব অঙ্কন করলে এটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, তাই তো? লম্ব অঙ্কন করলে সমান দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে 9 9 দুটো পার্টে ভাগ হচ্ছে 18টা। তাহলে এই যে ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে ওসি, তার মানে ওসিটা বের করতে হবে, ওসি স্কোয়ার। ওবি কত? এটা হচ্ছে ওবি 9√2 স্কোয়ার, তার মানে 162 মাইনাস বিসি, বিসি 9 স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে 81, তাই তো? বিসি হচ্ছে 9 স্কোয়ার 81, তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাও, এটা মাইনাস করলে 81 হয়ে যাচ্ছে। তাহলে ওসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, প্লাস 9টা গ্রাহ্য হচ্ছে, তাহলে প্লাস 9 যেহেতু গ্রাহ্য হচ্ছে, প্লাস 9 সঠিক উত্তর। এখানে কোন অপশন আছে দেখো, অপশন সি তে আছে 9 সেমি, তাহলে অপশন সি 9 সেমি সঠিক উত্তর। অপশন সি 9 সেমি। ঠিক আছে, দেখলে প্রসেসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা যেটা কনসেপ্টটা সেটা পুরোপুরি বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এর পরেরটা দেখো, চারেরটা বলছে কি বলা আছে, cos θ প্লাস sec θ 2, cos এর পাওয়ার 11 θ প্লাস sec এর পাওয়ার 11 θ এর মান কত? একদম সহজ অঙ্ক। এই দেখো cos θ প্লাস sec θ 2, তাহলে এটা হয়ে যাচ্ছে cos θ প্লাস, এটা প্লাস 1/cos θ ইজ ইকুয়াল টু 2, এটা cos θ লসাগু, এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে cos স্কয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos θ, তাহলে cos স্কয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, cos θ মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে cos θ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। অতএব sec θ কত? 1/cos θ, cos θ এর মান হয়ে যাচ্ছে 1/1 ইজ ইকুয়াল টু 1, sec θ এর মান 1 হয়ে যাচ্ছে। এবার দেখো cos এর পাওয়ারে 11 θ প্লাস sec এর পাওয়ারে 11 θ এর মান চেয়েছে, এইটা মানে হচ্ছে cos θ এর পাওয়ারে 11 প্লাস এইটা হয়ে যাচ্ছে sec θ এর পাওয়ারে 11, এটা হয়ে যাচ্ছে 1 এর পাওয়ারে 11 প্লাস 1 এর পাওয়ারে 11, 1 প্লাস 1 2 মান চলে আসছে 2, দেখো 2 মান আসছে, তাহলে এখানে আসছে 2 অ্যান্সার। এটা কোন অপশন আছে 2? অপশন সি তে আছে 2, অপশন সি 2। 5 আর 6 বাকি, দেখো 5 আর 6 যাব। ঠিক আছে, আচ্ছা 5 আর 6 বাকি আছে। 5 এরটা দেখো কি বলেছে, 5 এরটা বলা আছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে। ঠিক আছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার কি চেয়েছে, সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে শঙ্কু যদি এইটা মনে করো অর্ধগোলক, তাহলে এইটা আর এইটা আর, শঙ্কু যে সর্ববৃহৎ কাটা যাবে এইরকম হবে, তার ভূমিটা হয়ে যাবে আর প্লাস আর 2 আর হয়ে যাচ্ছে, তার মানে ব্যাসার্ধটাও আর হয়ে যাচ্ছে, ভূমির ব্যাসার্ধটা আর হয়ে যাচ্ছে, উচ্চতাটাও আর। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ এর মানও আর, এত ঘন একক, তাহলে 1/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে, আর স্কয়ার ইন্টু আর আর কিউব, 1/3 পাই আর কিউব ঘন একক আসছে। কোন অপশন আছে দেখো, এটা 1/3 পাই আর কিউব, 1/3 পাই আর কিউব ঘন একক, অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর। পাই আর কিউব বাই 3 ঘন একক, পাই আর কিউব বাই 3 ঘন একক, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো 6 একটা তথ্য দেওয়া আছে, 6 7 x 8 y 14, এই সংখ্যাগুলির গড় নয়। 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে সম্পর্কটা চেয়েছে। তার মানে এদের সমষ্টি 6 7 x 8 y 9, কটা সংখ্যা? 1 2 3 4 5 6 বাই 6 হবে, তাহলে 6টা সংখ্যা যেহেতু বাই 6, গড় নির্ণয় করছি, সংখ্যাগুলির গড় 9 বলা আছে, তাই তো? আচ্ছা, এটা y, এটা 14 বলা আছে, y এটা 14, তাহলে কত হচ্ছে? 14 প্লাস 6 হচ্ছে 20, আর 28 28 আর সাথে কত হচ্ছে? 28 আর সাথে 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 9 54 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত? 54 মাইনাস 35, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু
5 5 14 9 14 হাতে 3 4 4 19 x প্লাস y ইকুয়াল টু 19 এটা কোন অপশনে আছে কি দেখো 19 x প্লাস y ইকুয়াল টু 19 অপশন বি তে আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর x প্লাস y ইকুয়াল টু 19। x y এর মধ্যে সম্পর্ক হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 19। x y এর মধ্যে সম্পর্ক হচ্ছে দেখো বলেছে যে সংখ্যাগুলো 9 হলে মানে কোন সম্পর্কটা ঠিক হবে, এই সম্পর্কটা দেওয়া আছে, তাহলে এটাই গ্রাহ্য হচ্ছে, এই যে আমাদের ক্যালকুলেশন করেছে এখানে। ঠিক আছে, দেখে নাও। একের দাগের কমপ্লিট হলো, এবার আমরা দুইয়ের দাগে যাব। দুইয়ের দাগের অঙ্কে যাচ্ছি। দেখো প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অঙ্ক বুঝতে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে অসুবিধা থাকলে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে আমাদের আছে শূন্যস্থান পূরণ। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ আছে। কি বলেছে প্রথম অঙ্ক, 7x² - 12x + 18 বিজয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত? 7x² - 12x + 18, এই যে 7x² - 12x + 18 = 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, বীজদ্বয়ের সমষ্টি কত হয়? আলফা প্লাস বিটা = এটা মাইনাস অফ -b/a, তাহলে এইটা তার মানে 12/7 হচ্ছে। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হয়ে যাচ্ছে c/a, c এর প্লেস এখানে 18 আছে, তাহলে 18/7, তাহলে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের অনুপাত এই যে 12/7 = 18/7, তাহলে হয়ে যাচ্ছে 12:18, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 6 2:3, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2:3 শূন্য স্থানে। দেখো এটা চলে আসবে 2:3, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত এখানে চলে আসছে 2:3। আচ্ছা, এরপর একটা দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান এরপর হয়ে যাচ্ছে, বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। আসল আর সুদ আসলের অনুপাত আমরা ধরে নিচ্ছি, যেহেতু 8:9 বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আসল 8x আর সুদ আসল 9x, তাহলে সুদ কত? 9x - 8x, আসল 8x, সুদ আসল 9x, তাহলে সুদ কত? 9x - 8x, সুদ হয়ে যাচ্ছে x = তাহলে 8x, আর কি কি বলা আছে? 1 বছরের, আমরা সুদের হার 8 ধরে নিচ্ছি, 1 বছরের বাই 100, ঠিক আছে। এই যে p/t বাই 100 = সুদটা, সুদ এখানে x, x কেটে গেল, ঠিক আছে। তাহলে r = কত হয়ে যাচ্ছে? এখানে 100/8 এখানে আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 50/4, তাই তো। এটা হয়ে যাচ্ছে 25/2, তাহলে r মানে 25/2 মানে 12.12%, সুদের হার হয়ে যাচ্ছে 12.12%, তাহলে 2-এরটা হয়ে যাবে শূন্যস্থানে 12.12%। 3-এরটা দেখো একদম সহজ অঙ্ক। দেখো এই সমস্ত কনসেপ্টগুলো নিখুঁতভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে খুব ভালোভাবে। এবার দেখো বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক থাকবে। দেখবে কমিউনিটি পোস্টে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, তার পাশে দেখবে শর্টস ভিডিও এইভাবে লেখা আছে, কমিউনিটি লেখা আছে। কমিউনিটি পোস্টে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, কমিউনিটি পোস্ট আমাদের করা আছে, অনেক শর্ট কোশ্চেন দেওয়া আছে, সেই শর্ট কোশ্চেনগুলো সেভ সলিউশন করার চেষ্টা করবে। প্রত্যেকদিন কমিউনিটি পোস্টে আমাদের নতুন নতুন শর্ট কোশ্চেন দেওয়া হয়, সেই শর্ট কোশ্চেন গুলো 4টে করে অপশন, তখন এমসিকিউ টাইপের দেওয়া হয়, শূন্যস্থানেও পড়তে পারে, সত্য মিথ্যা পড়তে পারে। সেই কমিউনিটি পোস্টগুলো তোমরা ফলো করবে, কমিউনিটি পোস্টগুলো সেগুলো চেষ্টা করতে থাকো, মানে প্রত্যেকদিন যেগুলো একটা করে কমিউনিটি পোস্ট আমরা দিচ্ছি সেগুলো সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তার মাধ্যমেও তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার দেখো এটা বললাম যেটা দেওয়া আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? এইটা হচ্ছে ছেদ বা স্পর্শ না করলে, এইটা একটা সাধারণ স্পর্শক, এইটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। যদি কখনো বলতে পারি যে সরল সাধারণ স্পর্শক কটি, তখন দুটি হয়ে যাবে, ঠিক আছে। এই একটা সরল সাধারণ, এই একটা সরল সাধারণ, ঠিক আছে, দুটো সরল সাধারণ। তির্যক সাধারণ কটি হবে? এই একটি তির্যক আর এই একটি তির্যক, এক্ষেত্রে 4টি সাধারণ স্পর্শক, দুটি সরল দুটি তির্যক, দুটি সরল দুটি তির্যক। যদি বলতো কটি সরল সাধারণ স্পর্শক, তখন দুটি, কটি তির্যক সাধারণ স্পর্শক, তখনও দুটি, ঠিক আছে। তাহলে মোট 4টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 4টি স্পর্শকের সংখ্যা, 4টি মোট স্পর্শকের সংখ্যা, ছেদ বা স্পর্শ না করলে 4টি, সর্বাধিক সংখ্যায় 4টি স্পর্শক অঙ্কন করা যায়। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি? অর্ধগোলক নিরেট, এই যে এটা তো নিরেট অর্ধগোলক, এর সমতল তো এইটাই, এই তলটাই সমতল, একটি। নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি, ঠিক আছে। দেখো এবার দেখো এটা 4-এর হয়ে গেল, ঠিক আছে, 4-এর হয়ে গেল। এবার 5-এর দাগে দেবো। 5-এর দাগে কি বলেছে? 5-এর দাগে বলেছে যে tan 35 প্লাস tan 55 = sin থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে। এটা একটু ভুল দেওয়া আছে কোশ্চেনটা, এটা হয়ে যাবে tan 35 ইন্টু হয়ে যাবে গুণ চিহ্ন, প্লাস চিহ্নটা গুণ চিহ্ন হবে অবশ্যই,
tan 55 হবে। এইটা ইকুয়াল টু সাইন থিটা হলে, এইটা ইকুয়াল টু সাইন থিটা হলে তখন থিটার সর্বনিম্ন ধনাত্মক মান নির্ণয় করতে হবে। এটা tan 35 আছে, আমরা তোমরা খুব ভালোভাবেই জানো আমরা tan 55টাকে লিখতে পারি 90 - 35 লিখতে পারি ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে tan 35 ইন্টু tan 90 - থিটা cot থিটা cot 35 ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে tan ইন্টু cot 1 হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90, তাহলে থিটার মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটার সর্বনিম্ন ধনাত্মক মান এখানে গ্রাহ্য মান যেটা সেটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যান্সার, 90 ডিগ্রিটা অ্যান্সার। দেখো বুঝতে পারছো কি, দেখো প্রসেসটা করা আছে অঙ্কটা। থিটার সর্বনিম্ন ধনাত্মক মান চেয়েছে, মান হবে ড্যাশ, হবে ড্যাশের জায়গায় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্য, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, কার সাহায্যে পাওয়া যায়? মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। রাশিবিজ্ঞান তোমরা তো পড়েছো, আমাদের তোমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন করা আছে, প্লেলিস্টে দেখবে রাশিবিজ্ঞানের অঙ্ক করা আছে সমস্ত কিছু, সেটা ওজাইব থেকে পাওয়া যায়। ওজাইবের চ্যাপ্টারও আমাদের করা আছে, ওজাইব কিভাবে অঙ্কন করা হয় সেগুলো দেখানো আছে। মধ্যমা পাওয়া যায় ওজাইব থেকে। ঠিক আছে, দেখো 2 এর দাগের সমস্ত হলো। এবার আমরা 3 এর দাগে যাব। 3 এর দাগের কি অঙ্ক পড়ছে দেখো। 3 এর দাগের প্রথম, 3 এর দাগের এখানে আছে সত্য মিথ্যা। ঠিক আছে, 3 এর দাগের একেরটা কি বলেছে, বলছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ, লাভ্যাংশের পরিমাণ হচ্ছে মূলধনের অনুপাতই হবে। এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এর এক বছরে এর 1 মাসের হিসাবে মূলধন কত হবে? 1 মাস হিসেবে মূলধন, এর 12 মাস কেটেছে, তাহলে 10,000 ইন্টু 12, আর বি 6 মাস পর 20,000 টাকা দিয়েছে, তাহলে আর কত মাস পড়ে আছে? বছর শেষ হতে আর 6 মাস পড়ে আছে, তাহলে বি এর 20,000 টাকাটা সেটা 6 মাস খাটছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 20,000 ইন্টু 6। তাহলে এটার অনুপাতটা যেটা হবে, এই অনুপাতে এটা মূলধনের অনুপাতে 1 মাসের হিসেবে মূলধন করেছি, মূলধন অনুপাতেই লাভ্যাংশ বন্টিত হবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 10,000 দিয়ে ভাগ করলে 12 ইস্টু এখানে 12 ইস্টু এখানে 2 ইন্টু 6, 2 ইন্টু 6। ঠিক আছে, 10,000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 12:12, তার মানে 1:1। তাহলে এখানে মূলধনের অনুপাতটা সমান হয়ে যাচ্ছে, তাহলে লাভ্যাংশ সমানভাবে বন্টিত হবে। কি বলেছে, বছরের শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। ঠিক, একদম সত্য, বছরের শেষে লাভ্যাংশ সমান হবে, যেহেতু মূলধন সমান হয়ে যাচ্ছে, মূলধনের অনুপাতটা যেহেতু সমান হয়ে যাচ্ছে, 1 মাসের হিসেবে মূলধনের অনুপাত সমান। 2 এরটা দেখো, √5 + √2 এর অনুবন্ধীকরণই হলো √5 - √2। √5 + √2 এর অনুবন্ধীকরণ √5 - √2 না, √5 + √2 এর অনুবন্ধীকরণই হয় √5 - √5 - √2। দুটোরই সাইন চেঞ্জ হতে হবে, কারণ তাদের যোগফলটা যেটা, যে দুটো করণী এবং তার অনুবন্ধীকরণী, এ দুটো তাদের যোগফল এবং গুণফল দুটোই মূলদ সংখ্যা হতে হবে। ঠিক আছে, একমাত্র এটা হলে হবে, যোগফল এবং গুণফল -√5 - √2। তাহলে এখানে কি বলা আছে, এটা হলো, এটা মাইনাস হোল স্কোয়ার চলে আসছে। √5 + √2 এর অনুবন্ধীকরণে √5 - √2, √5 - √2 এখানে কি দেওয়া আছে দেখো, এখানে বলা আছে √5 + √2 এর অনুবন্ধীকরণে √5 - √2, এটা মিথ্যা, এটা মিথ্যা হবে। ঠিক আছে, যে তথ্যটা দেওয়া আছে এটা মিথ্যা, এটা কখনোই সত্য হবে না। এদের যোগফল এবং গুণফল দুটোই মূলদ সংখ্যা হয়ে যেতে হবে। ঠিক আছে, এর পরেরটা দেখো কি বলেছে, সত্য মিথ্যা। 3এরটা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হলে অনুরূপ বাহুগুলি সমান হবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যে সমান হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। কোণগুলি সমান হয়, কিন্তু অনুরূপ বাহুগুলি সমানুপাতই হয়। সমানুপাতি মানে সমান নয়, তাদের অনুপাতটা সমান, তাহলে এটাও মিথ্যা। এখানে সমান বলে দিয়েছে, তাই মিথ্যা। 4এরটা দেখো, 4এরটা কি বলেছে, 4এরটা বলা আছে যে sin স্কয়ার থিটার সর্বনিম্ন মান 0। দেখো আমরা কি জানি, sin থিটা এর মানটা -1 থেকে 1 এর মধ্যে হয়, -1 থেকে 1 এর মধ্যে,
এবার যখন স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাসের মানগুলো তো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সর্বনিম্ন মান জিরোই হয়ে যাচ্ছে, ঠিকই দেওয়া আছে এটা। আর সাইন স্কোয়ার থিটার মান 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু, এটা খেয়াল রাখবে, যদিও একটু হাই লেভেলের কোশ্চেন, ক্লাস 11 এর কোশ্চেন হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, আর সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0, এটা খেয়াল রাখবে খুব ভালোভাবে, ঠিক আছে। তাহলে এটাই দেওয়া আছে, তাহলে সত্য 5-এর। আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ, এটা হয়ে গেছে এটা। 5-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। লম্ববৃত্তাকার শঙ্কু এইরকম, যে শঙ্কুর, এইটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা উচ্চতা এইচ, ব্যাসার্ধ এল, এইচ আর এল এরা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় রূপেই থাকে, ঠিক আছে। কারণ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তোমরা জানো, তাহলে এটা সমকোণী ত্রিভুজের সূত্র পড়ে যাচ্ছে, তাই সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে সত্য এটা। 6-এরটা দেখো, 6-এরটা বলেছে একটা তথ্য আছে 2 3 3 2 5 2 3 6 5, এইরকম 2 3 3 2 5 2 3 6 5, এটা আছে তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 2 3 3 2 5 2 3 6 5, 2 3 3 2 5 2 3 6 5, কটা 2 আছে, 1 2 3টে 2 আছে, 2 2 2 3 কটা, 1 2 3টে 2, 3 3 3, ঠিক আছে, দুটো 5 5 5 6, 3 6 9টা মান, 3 6 9টা মান। কি বলেছে এবার এখানে দেখো, এখানে বলেছে তথ্যের সংখ্যাগুলো মান 6, একদমই ভুল, 6 তো একবার আছে, এটা কোনোভাবেই সংখ্যাগুলো হতে পারে না, ঠিক আছে। 3 2 সংখ্যাগুলো, দুটো সংখ্যাগুলো মান, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। সংখ্যাগুলো মান যে সর্বাধিক মানটা, সর্বাধিক বলে যে সংখ্যাগুলো সেটা নয়, যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুলো মান, ঠিক আছে, তাহলে মিথ্যা। দেখো 3-এর দাগের কমপ্লিট হলো, এবার 4-এর দাগে যাবো আমরা। চারের দাগের একের অঙ্ক, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ধরি ওই ব্যক্তির মূলধন ইজ ইকুয়াল টু পি টাকা, ঠিক আছে। তাহলে বলছে সুদের হার 4% থেকে 3.34% হয়, বছরে আয় 60 টাকা কম হয়েছে, তাহলে অতএব 4% হারে পি টাকার, 4% হারে পি টাকার, 4% হারে পি টাকার 1 বছরের সুদ, এটা বের করো। পি আর টি বাই 100, পি ইন্টু 4 ইন্টু 1 বাই 100, এত টাকা, 4p বাই 100 টাকা। সুদের হার 4% থেকে কমে 3.34, অতএব 3.34% হারে পি টাকার 1 বছরের সুদ, পি ইন্টু 3.34কে পূর্ণ হলে কত হচ্ছে, 3 4 12 3 15 বাই 4, এটা 15, 4টা নিচে হবে, হ্যাঁ, ইন্টু 1, 1 বছর বলেছে, সময় 1, তাহলে 15p বাই 4 1 400, এত টাকা বলেছে। আয়টা 60 টাকা কম হয় শর্তানুসারে, তাহলে যেখানে সুদের হার বেশি সেইটা বেশি, এইটা বেশি, অতএব শর্তানুসারে 4p বাই 100 মাইনাস 15p বাই 400 ইজ ইকুয়াল টু 60, বা এটা 400, 4 4 16p মাইনাস 15p বাই 60, এটা 60 হয়ে যাচ্ছে, বা p বাই 400 ইজ ইকুয়াল টু 60, বা p ইজ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করলে 4 6 2 4 0 0 0, 24,000। অতএব ওই ব্যক্তির মূলধন, উত্তরটা লিখবে, অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, ঠিক আছে। দেখো এটাই উত্তর।
ওই ব্যক্তির মূলধন হয়ে যাচ্ছে 24,000 টাকা। এখানে তোমরা তো উত্তরটা ঠিক কি ভুল ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। দেখো এখানে 24,000-কে PRT বাই 100 করলে, পি আর 4% হারে 1 বছরে 100 করলে, ঠিক আছে। দুটো শূন্য কেটে গেল, কত আসছে? 0, 4 4 16, 6 হাতে 1, হাতে 1, 4 2 8 9, 960 হলো। এবার যখন 24,000 ইন্টু এটা হচ্ছে 15/4, 15 ইন্টু 1 বাই 4 ইন্টু 100 যখন করছো, দুটো শূন্য কাটলো, এটা কেটে যাচ্ছে 4 6 24, 60, তাহলে 6 15 90, 900 টাকা হয়ে যাচ্ছে। তখন দেখো এটা 60 টাকা বেশি ছিল, 60 টাকা কমে যাচ্ছে। ঠিকই আছে তাহলে, ঠিক আছে। তার মানে এইভাবে তোমরা বুঝেও নিতে পারবে যে তোমার উত্তর ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এখান থেকে দাগে ক্যালকুলেশনও করে নিতে পারবে। দেখো 1 এর দাগেরটা হয়ে গেল, 2 এর দাগে যাবো আমরা। দুই দাগের অঙ্ক কি বলেছে? 2 দাগের অঙ্ক বলা আছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে n বছরে দ্বিগুণ হচ্ছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে। ধরি আসল ইজ ইকুয়াল টু p টাকা, সুদের হার ইজ ইকুয়াল টু r%, ঠিক আছে। তাহলে n বছরে দ্বিগুণ হয়, n বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হয়। অতএব n বছরে দ্বিগুণ হলে, n বছরে দ্বিগুণ হয়ে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত? 2p টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? সুদ ইজ ইকুয়াল টু 2p মাইনাস p টাকা ইজ ইকুয়াল টু p টাকা হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ, p টাকা হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের কন্ডিশন যদি লাগাই, অতএব p ইজ ইকুয়াল টু বা সমূল চক্রবৃদ্ধি 2p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এইটা হয়ে যায়। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, পিপি যদি কেটে যায়, ঠিক আছে। আমরা মনে করছি টি বছরে 4 গুণ হবে, যদি ধরে নিই, বলছে কত বছরে 4 গুণ হবে। ধরি টি বছরে 4 গুণ হবে, ধরি টি বছরে 4 গুণ হবে। 4 গুণ হলে মানে কত? সমূল চক্রবৃদ্ধি 4p টাকা। তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুসারে 4p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি ধরে নিয়েছি আমরা, টি পুট করবো। পিপি কেটে গেল, পিপি কেটে গেলে এটা 4 ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি। অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 লিখে আমরা, 4টাকে 2 টু দি পাওয়ার 2 লেখা যাবে তো? তাহলে এটা হয়ে যাচ্ছে, অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু, এই টিটার জায়গায়, এই নিচের টুটার জায়গায় আমরা তোমাদের বোঝার জন্য মার্ক করছি, তোমরা এইভাবে মার্ক করবে না। নিচের টুটার জায়গায় আমরা এই মানটা লিখছি, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n আছে, তাহলে n আর তার পাওয়ারে 2, তার মানে এটা গুণ হয়ে 2n হয়ে যাচ্ছে। n আর তার পাওয়ারে 2, এটা গুণ হয়ে 2n হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিক তুলনা করলে t ইজ ইকুয়াল টু 2n হয়ে যাচ্ছে। অতএব 2n বছরে 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। দেখো যেটা আমরা পেয়ে যাচ্ছি, 2n বছরে 4 গুণ হবে। দেখে নাও প্রসেসটা। নেক্সট যাবো 3 এর দাগে। দেখো একদমই সহজভাবে করা আছে, দেখো আচ্ছা, এবার কি বলেছে? বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমীকরণের বীজদ্বয় -7 ও -5 হলে
সমীকরণের বীজ দিয়ে -7 ও -5 হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে আমাদের। কিভাবে করবো দেখো, x² + bx + 35। একটি বীজ -5, তাহলে x এর জায়গায় -5 পুট করব, b × -5 প্লাস 35 = 0। 5² × 25 হয়ে যাচ্ছে 25a -5b প্লাস 35 0। 5 দিয়ে ভাগ করলে 5a - b প্লাস 7 = 0। এটা 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা আবার -7 অপর একটি বীজ, অপর বীজ, তাহলে অপর বীজ যেহেতু -7 আমরা -7ও পুট করতে পারি, -7² প্লাস এটা হয়ে যাচ্ছে b × -7 হবে, তাই তো, এটা b × -7 প্লাস 35 = 0। ঠিক আছে, তাহলে এটা 49a হয়ে যাবে, -7b প্লাস 35 = 0। ঠিক আছে, এটা 7 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 7a - b প্লাস এটা 5 = 0। এটা 2 নাম্বার দাও। ঠিক আছে, এবার দেখো 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। 1 এ কি আছে, 5a - b প্লাস 7 = 0। এটা 7a - b প্লাস 5 = 0। মাইনাস প্লাস মাইনাস, প্লাস b মাইনাস b কেটে গেল, -2a প্লাস 2 = 0। অতএব -2a = -2, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব a = 2/2। অতএব a = 1 হয়ে যাচ্ছে, a = 1 হয়ে যাচ্ছে। এবার দেখো 1 এ a = 1 বসালে, অতএব 1 এ a = 1 বসালে কি পাবো, 1 এ a = 1 বসালে 5 × 1 - b প্লাস 7 = 0। তাহলে 5 - b প্লাস 7 = 0। অতএব -b প্লাস 12 = 0, বা -b = -12, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব b = 12। অতএব a = 1 আর b = 12। a এর মান 1 আর b এর মান 12। দেখো এটাই অ্যান্সার আসছে। প্রসেসটা দেখে নাও, a এর মান 1 আর a এর মান আমরা পাচ্ছি 1 আর b এর মান 12। এবার দেখো 3 দাগের হলো, 4 দাগে যাব। 4 দাগের কি বলেছে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। যৌগিক ভেদের উপপাদ্য 4 দাগের যৌগিক ভেদের উপপাদ্য কি, এটা তোমাদের বইয়েও আছে, যে এক্স ওয়াই জেড যদি এরূপ তিনটি চল হয়, যে এক্স ওয়াই জেড যদি এরূপ তিনটি, সে ভাষাটা ঠিক এইভাবে লিখবে, এক্স ওয়াই জেড যদি এরূপ তিনটি চল হয় যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক। ঠিক আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু হয়ে যাবে ওয়াই জেড। যখন এক্স প্রপোর্শনাল টু হয়ে যাবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু হবে ওয়াই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। এক্স প্রপোর্শনাল টু হয়ে যাবে ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এটা হলো যৌগিক ভেদের উপপাদ্য, তোমাদের বইয়ে আছে, ঠিক এইভাবে লিখবে। এক্স ওয়াই জেড যদি এরূপ তিনটি চল হয় যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। এবার দেখো 5 দাগে যাব। এটা কিন্তু বেশ কয়েকটা পেজে পাচ্ছি আমরা এই বিটি এর টেস্ট পেপারে, তো এটা তোমরা তৈরি রাখবে, যৌগিক ভেদের উপপাদ্য। আচ্ছা, এবার দেখো 5 দাগে কি বলেছে। 5 দাগে বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হবে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ হয়। তাহলে 63 ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ হবে, পূরক কোণের মান হবে
পুরক্ষণের মান হবে বলে এরকম আসতেই পারে, সেটা কি লিখবে, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা তো বের করে একটু শক্ত, তাহলে কিভাবে লিখবে, এইভাবে বের করতে তোমাদের অসুবিধা হতে পারে, তখন এটা 89 ডিগ্রি করে নিলে, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তার মানে তো এই যে এইটা 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 59 আর কি 60 হয়ে গেল, 60 মিনিট, 60 মিনিট মানে এটা 1 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এটাকে ভেঙে নিলাম, 90 ডিগ্রিটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম, মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এটা বিয়োগ করতে সুবিধা হবে। এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত হবে দেখো, এটা ইকুয়াল টু হয়ে যাবে 15, এটা থেকে বিয়োগ করলে 45 মিনিট হয়ে যাচ্ছে, সহজেই পেয়ে যাচ্ছ। 35 থেকে এটা বিয়োগ করলে এটা 24 মিনিট হয়ে যাচ্ছে। আর এটা 63 থেকে 89 বিয়োগ করলে 63, এটা 6 আর 2, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হয়ে যাচ্ছে। 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, কত সহজে বেরিয়ে গেল দেখো। এই প্রসেসটা অবশ্যই গ্রহণ করবে, এই প্রসেসে করবে। 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এই 90 ডিগ্রি কাজটা, আসল কাজটা হয়ে যাচ্ছে এইখানে আসল কাজ। 90 ডিগ্রিটাকে যে এইভাবে ভেঙে নিচ্ছ, এইখানেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এইভাবে ভাঙতে হবে, ঠিক আছে। আবার যদি বলে যে সম্পূরক কোণ বলে 180 লিখতে, এটা তখন লিখতে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এইভাবে ভাঙতে, ঠিক আছে। এবার দেখো 5 দাগের হয়ে গেল, 6 দাগের। ছয়ের দাগে দেখো, এর আগের যে পেজটা আমরা সলভ করেছিলাম যথেষ্ট টাফ পেজ ছিল। এবার দেখো এই পেজটা অনেকটাই সহজ। 6 দাগের বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি হলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি হলে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি আর 11 সেমি, এইটা মনে করো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্য বৃত্ত, এইটা মনে করো 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এটা এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মনে করো 17 আমরা নিচ্ছি একটা চোখের আন্দাজে। এই বিষয়ে যদি এইটা এ হয়, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই এ বি এর দৈর্ঘ্য চেয়েছে। এইটা লম্ব হবে, এর সঙ্গে লম্ব হয়, এটা এর সঙ্গে লম্ব হয়। আমরা এইভাবে নিয়ে একটা এখানে অঙ্কন করছি, এটা ঠিক আছে, সমান্তরাল করে। এটা পি আর কিউ কেন্দ্র, ঠিক আছে। এইটা হচ্ছে 3 সেমি, এই দিকটা 3, এই দিকটা 3, তাহলে এইটা হলে, তাহলে এইটা 11, সম্পূর্ণটা 11, তাহলে এইখানটা 3, 3-এর সমান্তরাল করে 3, তাহলে এইখানটা কত, এইখানটা 8 হয়ে যাচ্ছে, এইটাও 17, ঠিক আছে। আচ্ছা, বি ডি করে নিচ্ছি, ঠিক আছে। ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি 3 সেমি ও 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, ঠিক আছে। 3 সেমি ও 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। এবার বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 17 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু 17 সেমি, ঠিক আছে। এবার দেখো, অতএব এ বি উভয়ের সাধারণ স্পর্শক, এ বি হলো সরল সাধারণ স্পর্শক। আমাদের এ বি এর দৈর্ঘ্যটাই নির্ণয় করতে হবে এখানে, ঠিক আছে। এখানে দেখো পিবি পারপেন্ডিকুলার টু এ বি এবং কিউ এ পারপেন্ডিকুলার টু এ বি। আচ্ছা, বি বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল করে বিডি অঙ্কন করা হলো। বি বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল করে বিডি অঙ্কন করা হলো, ঠিক আছে। অতএব পিবি সমান কিউডি সমান 3 সেমি,
পিবি সমান কিউডি সমান 3 সেমি, ঠিক আছে। এবার দেখো তাহলে এডি কত হবে, এডি ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস কিউডি ইজ ইকুয়াল টু 11 সেমি মাইনাস 3 সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি, 8 সেমি হয়ে যাচ্ছে। তাহলে দেখো অতএব এই যে পি কিউ ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু 17 সেমি। তাহলে অতএব এ বি ডি, এই যে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা কি পাবো, সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ স্কয়ার যেগুলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটাকে দেখতে অতিভুজ মনে হলেও অ্যাকচুয়ালি অতিভুজ কিন্তু এই বিডিটা, এটা সমকোণ, এর বিপরীত এইটা অতিভুজ। অতএব এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার। অতএব এবি মানে কি, এবি মানে এবি স্কয়ারই, বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি কত, বিডি 17, 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 17 17 289 মাইনাস 64। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 225। অতএব এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15। অতএব এবি ইজ ইকুয়াল টু 15। তাহলে উত্তর লিখবে অতএব বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। দেখে নাও প্রসেসটা, বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি, এটাই উত্তর লিখবে। স্টেটমেন্ট এখানে উল্লেখ করবে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে, ঠিক আছে। 6 এর দাগের হলো, এবার আমরা 7 এর দাগের শুরু করব। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, বইয়েও আছে অঙ্কটা, সম্ভবত অক্ষরগুলো শুধু নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে। বৃত্তের স্পর্শক এই উপবৃত্তের অনুশীলনীতে আছে, উপপাদ্যের অনুশীলনীতে। আচ্ছা, এবার দেখো 6 হলো, 7 কি বলেছে, 7 বলছে পাশের চিত্র, যদি ওখানে কোনো চিত্র নেই, পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের ওপি পারপেন্ডিকুলার টু এবি, এবি 6 সেমি, পিসি 2 সেমি, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বৃত্তটা আমরা অঙ্কন করার চেষ্টা করছি। এটা বৃত্ত, ও কেন্দ্রবৃত্ত, এইটা যদি আমরা এবি নিই, এবি 6 সেমি, ওপি পারপেন্ডিকুলার টু এবি, এটা পিসি, এইরকম তো, এইরকম হলে হচ্ছে। দেখো ও কেন্দ্রবৃত্তে ওপি পারপেন্ডিকুলার, ও কেন্দ্রবৃত্তে ওপি পারপেন্ডিকুলার এবি, এবি 6 সেমি, পিসি 2 সেমি, বৃত্তের ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তে ওপি পারপেন্ডিকুলার টু এবি, ঠিক আছে, এবি সমান 6 সেমি। তাহলে অতএব এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এপি ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু 3 সেমি, দুটো ভাগে ভাগ হয়ে গেল। প্রদত্ত পিসি ইজ ইকুয়াল টু 2 সেমি, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি, ঠিক আছে। তাহলে ওপি কত, ওপি হয়ে যাচ্ছে ওসি মাইনাস পিসি ইজ ইকুয়াল টু আর মাইনাস 2 সেমি হয়ে যাচ্ছে পুরোটা, সেখান থেকে এইটা 2 বলে দেওয়া আছে, তাহলে আর মাইনাস 2, ও কমা এ যোগ করলাম, ও কমা এ যোগ করে দিলাম। তাহলে যেহেতু এটা লম্ব বলেছে ওপি পারপেন্ডিকুলার টু এবি, অতএব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার। এপি কত, এপি 3 স্কোয়ার প্লাস ওপি, ওপি হয়ে যাচ্ছে আর মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, বা এখানে 3 স্কোয়ার 9 প্লাস এটা আর স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4, মাইনাস 4r প্লাস 4, 4r মানে 2ab এর জন্য 4r, আর 2 স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর স্কোয়ার কেটে গেল। অতএব মাইনাস 4r ইজ ইকুয়াল টু 9 আর 4 13 মাইনাস 13, এইটা কেটে যাচ্ছে, বা আর ইজ ইকুয়াল টু 13/4। অতএব আর ইজ ইকুয়াল টু 3.25 হয়ে যাবে ভাগ করলে, 4 3 12, 3 1 দশমিকের জন্য 0, 4 2 8, ইয়েস 3.25।
ঠিক আছে, এইটা আসছে দেখো 3.25 আসছে। তাহলে এটা 7-এরটা আমাদের এলো, এটা 7-এরটা বলেছে কি বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে লিখবে অতএব বৃত্তের ব্যাসার্ধ, উত্তর লিখবে বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেমি বা 13/4 সেমি লিখলেও হবে। ঠিক আছে, নেক্সট দেখো 8-এরটায় যাবো। 3.25 সেমি বা 13/4 সেমি রাখলেও হবে। 8-এরটা, 8-এর অঙ্ক শুরু করবো। দেখো 8-এর অঙ্ক কি বলেছে দেখবো। 8-এর অঙ্ক দেখো, 8-এর অঙ্ক বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবি 3 সেমি, বিসি 4 সেমি, বিডি লম্ব এসি। আচ্ছা, চিত্রটা সেই রকম অঙ্কন করছি আমরা, এইরকমই অঙ্কন করছি। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ বি সি, বি কোণ 90 ডিগ্রি। আর কি বলা আছে দেখো, আর বলে দেওয়া আছে যে এবি 3 সেমি, বিসি 4 সেমি। এইটা 3 সেমি, বিসি 4 সেমি, স্বাভাবিকভাবে এটা 5 সেমি তো হবেই, আমরা বের করে দেখিয়েও দিতে পারবো। এসি অতিভুজ 5 সেমি হবেই। ঠিক আছে, এবি 3 সেমি, বিসি 4 সেমি। তাহলে বিডি লম্ব এসি হলে বিডি এর দৈর্ঘ্য, বিডি এর দৈর্ঘ্য চেয়েছে। এরকম যদি হয়ে যায়, মূল ত্রিভুজটা উভয় পাশের ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, আর এই দুই পাশের ত্রিভুজও সদৃশ হয়, একটু উপপাদ্য আছে সেটা আমরা জানি। এবার আমরা স্টেটমেন্টটা লিখে দেখো, এখানে যেটা বলেছে সেটা লিখছি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি ইজ ইকুয়াল টু 3 সেমি, কমা দিয়ে বিসি ইজ ইকুয়াল টু 4 সেমি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি আমরা, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার, এবি হচ্ছে 3 স্কোয়ার, বিসি হচ্ছে 4 স্কোয়ার। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 16, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অতএব এসি ইজ ইকুয়াল টু 5। অতএব এসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, এসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এবার এইরকম কন্ডিশন হলে দেখো, আমরা মূল ত্রিভুজ নিচ্ছি, আর যে কোনো এক পাশের ত্রিভুজ নিয়ে যদি সদৃশ্যতার কন্ডিশন অ্যাপ্লাই করবো, মূল ত্রিভুজ, অতএব যেটা হোক নিলেই হবে। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি পরস্পর সদৃশ, তাহলে এই কন্ডিশন অ্যাপ্লাই করি। এবিসি এর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, অতএব এসি। ঠিক আছে, আচ্ছা, সি কোণটা দুটোতেই আছে। আর এই ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোনটা? ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণ হচ্ছে এইটা, এর বিপরীত বাহু বিসি। আচ্ছা, এবার উভয়েরই যেটা সাধারণ কোণ সেটা নেই, এর সি কোণটা উভয়েরই সাধারণ কোণ। বড় ত্রিভুজের হচ্ছে এবি, তার বিপরীত বাহু, আর এর হচ্ছে বিডি। এখানে কাজ হচ্ছে এসিটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এবার মানগুলো যদি পুট করি, এসি হয়ে যাচ্ছে তোমার 5, আর বিসি হয়ে যাচ্ছে 4, ইকুয়াল টু এবি হয়ে যাচ্ছে 3, আর এটা হচ্ছে বিডি নির্ণয় করতে হবে। তাহলে বিডি ইকুয়াল টু কত হবে? 3 4 12, এর সঙ্গে 5 আছে, 12/5, 5 ইন্টু বিডি হয়, সেটা ওদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বিডি হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 2.4 হয়ে যাচ্ছে। তাহলে উত্তর লিখবে বিডি বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি। উত্তর লিখবে, যেটা তোমার স্টেটমেন্ট লিখবে, বিডি বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি। ঠিক আছে, এটাই উত্তর লিখবে। এখানে বলেছে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বিডি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে, বিডি বাহুর দৈর্ঘ্য উল্লেখ করবে 2.4 সেমি। আচ্ছা, এরপর দেখো এটা কতটা হলো, 2.4 সেমি। এটা 8-এরটা হয়ে গেল। এবার 9-এর অঙ্কে যাচ্ছি। দেখো 9-এর অঙ্কে যাবো। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্কই তোমাদের মাধ্যমিকের এই ধরনের অঙ্কই আসবে। ঠিক আছে, খুব একটা যে শক্ত আসবে তা নয়, কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নয়। উইদাউট এনি টেনশন, ফ্রি মাইন্ডে এক্সাম দিতে যাবে। ঠিক আছে, যদিও নতুন সেন্টারে যাচ্ছ। পরেরটা দেখো, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, দুটি গোলক, মনে করি প্রথম গোলকের
ব্যাসার্ধ R1 একক ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। অতএব কি বলেছে, প্রথম গোলকের কিসের ক্ষেত্রফল বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো। তাহলে প্রথম গোলকের বলেছে দুটি গোলকের অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই R1 স্কয়ার বর্গ একক। অতএব এখানে দেখো দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই R2 স্কয়ার বর্গ একক। তাহলে এটা বলেছে 1:4। তাহলে শর্তানুসারে এই দুটোর অনুপাত, শর্তানুসারে প্রদত্ত গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু 1:4। ঠিক আছে, এইটা। অতএব শর্তানুসারে 4 পাই R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1:4। অতএব 4 পাই R1 স্কয়ার বাই 4 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, এইটা আসছে, দেখো এইটা আসছে। এবার যদি আমরা সিম্পলিফাই করি এটাকে, বা এটা 4 পাই কেটে দিলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4, উভয় দিকে রুট করলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু 1/2। অতএব R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 1:2। ঠিক আছে, R1 ইজ টু R2 1:2 হয়ে যাচ্ছে R1 বাই R2 এর মান। এবার কি বলেছে দেখো, এখানে বলে দেওয়া আছে। তারপর কি চেয়েছে যে তাদের আয়তনের অনুপাত, তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত চেয়েছে। আমরা ধরে নিচ্ছি প্রথম গোলকের ব্যাসার্ধ R একক। এখান দিয়ে প্রথম থেকে বা R1 এইটা রাখলেও হবে, কোনো এই R1/R2, এটা R1/R2 হবে, R1/R2। এখান থেকে এই মানটা পুট করলেও হবে, R1/R2 মানটা পুট করে দেবো। দেখো, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব। 4/3 পাই কেটে দাও, তাহলে থেকে যাচ্ছে R1 কিউব বাই R2 কিউব। তার মানে R1/R2 তার হোল কিউব হয়ে যাচ্ছে, R1/R2 তার হোল কিউব হয়ে যাচ্ছে। আমরা যদি ওপরটা একটু মুছি, দেখো কি চলে আসছে, R1/R2 তার হোল কিউব। তাহলে R1/R2 এর মান কত, এখানে দেখো R1/R2 এর মান হাফ ইজ ইকুয়াল টু 1/2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1/8 ইজ ইকুয়াল টু 1:8। ঠিক আছে, গোলক দুটির আয়তনের অনুপাত 1:8। এইটা অ্যান্সার চলে আসছে, দেখো 1:8 সঠিক উত্তর। গোলক দুটির আয়তনের অনুপাত 1:8 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, পরেরটায় যাব। কি বলেছে, এটা 9 হলো। 10-এর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ L, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ R একক। ঠিক আছে, আর কি বলেছে, আয়তনের সূত্র 1/3 পাই R স্কয়ার H। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ আচ্ছা বলেই দিয়েছে, এইটা হলে এটার মান নয় 1/স্কয়ার প্লাস 1/R স্কয়ার এর মান চেয়েছে। ঠিক আছে, ব্যাসার্ধ সমান R একক এবং উচ্চতা ইজ ইকুয়াল টু H একক। ঠিক আছে, এবার লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা একটু আগে করেছি যে
তির্যক উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতা সমকোণে থাকে। অতএব তির্যক উচ্চতা এল সমান, অতএব যদি তির্যক উচ্চতা এল যদি ধরে নিই, তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এটা তির্যক উচ্চতা। অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান পাই আর এল বর্গ একক। তাহলে শর্তানুসারে এই দুটো সমান। অতএব শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর কেটে দাও, এল ইজ ইকুয়াল টু 1/3 পাই, একটা আর থাকবে আর এইচ। এল এর মান হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই যে এখানে লিখেছি, এইটা পুট করলাম, ইজ ইকুয়াল টু আর এইচ বাই 9, আর এইচ বাই 3। এবার উভয় দিকে আমরা কি করব? বর্গ করছি। দেখো আর এইচ বাই 3 উভয় দিকে বর্গ করলে রুটটা উঠে চলে যাবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9, বা এটা হয়ে যাচ্ছে, যদি এই দিকে নিয়ে আসি, এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা সেপারেটলি ভাগ করলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। আর স্কোয়ার কেটে গেলে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। অতএব 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার এর মান 1/9, ঠিক আছে? দেখো 1/9 আসছে। 10 হলো, দেখো প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। 11টায় যাব। নেক্সট দেখো বলেছে x ইজ ইকুয়াল টু a sin থিটা, y ইজ ইকুয়াল টু b tan থিটা হলে এই দুটো থেকে থিটা অপনয়ন করতে বলেছে। x ইজ ইকুয়াল টু a sin থিটা, y ইজ ইকুয়াল টু b tan থিটা। সহজেই হয়ে যাবে। দেখো এখানে যেটা কাজে লাগবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই কন্ডিশন কাজে লাগবে। প্রদত্ত x ইজ ইকুয়াল টু a sin থিটা, অতএব sin থিটা ইজ ইকুয়াল টু x বাই a। sin থিটার অনন্য কি? sin আর tan দিয়ে কোনো সূত্র নেই, তাহলে এখান থেকে এইভাবে রাখলে হবে না, ঘুরিয়ে নিতে হবে। sin এর অনন্য cosec থিটা, তাহলে cosec থিটা মানে 1 বাই করে নেওয়া হলো, তাহলে a বাই x হয়ে যাবে। তাহলে cosec স্কয়ার থিটা কত? a স্কয়ার বাই x স্কয়ার। আবার y ইজ ইকুয়াল টু b tan থিটা দেয়া আছে, অতএব tan থিটা কত? y বাই b। তাহলে tan এর অন্য cot থিটা, উল্টে দিলে cot থিটা ইজ ইকুয়াল টু b বাই y। অতএব cot স্কয়ার থিটা কত? b স্কয়ার বাই y স্কয়ার। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cosec এর ভ্যালু কত? a স্কয়ার বাই x স্কয়ার, a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস cot এর ভ্যালু b স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো এইটা, এই যে থিটা অপনয়ন হয়ে গেল, এটাই করতে হবে। দেখো এইভাবেই করতে হবে, একদম থিটা অপনয়ন হয়ে গেল। তাহলে বলেছে যে থিটা অপনয়ন করো, অতএব থিটা অপনয়ন করার সম্পর্কটি হলো এটা। স্টেটমেন্টটা লিখে দেবে, a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। অতএব থিটা অপনয়ন করার যে সম্পর্ক সেটা হয়ে গেল এইটা, ঠিক আছে? স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। 2 নম্বরের, 3 নম্বরের, 4 নম্বর যেগুলো থাকবে সবই স্টেটমেন্ট অবশ্যই লিখবে, মানে উত্তরটা অবশ্যই লিখবে পূর্ণ বাক্যে শেষে। এবার দেখো 12 দাগের অঙ্কটা। আমাদের যেহেতু যদিও প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট লেখা হচ্ছে না বা উত্তরটা লিখছি না, তোমরা অবশ্যই উত্তরটা লিখবে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের গড় ইজ ইকুয়াল টু 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, ঠিক আছে? আচ্ছা,
সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই কত? সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। তাহলে কে এর মান চেয়েছে 20। তাহলে গড় মানে কি এক্স বারটা আমরা জানি। রাশিবিজ্ঞান থেকে একটা শর্ট কোশ্চেন আসে প্রতিবার, যেমন দিচ্ছে এটা এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এক্স বারের মান 8.1, এটার মান 132 প্লাস 5k, আর এইটার মান 20। তাহলে অতএব 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 8.1 ইন্টু 20। দশমিক উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। অতএব 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 81 দুগুণে 162, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু 30/5, বা k ইজ ইকুয়াল টু 6 আসছে। k ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, তাহলে বলছে k এর মান নির্ণয় করো। দেখো তাহলে উত্তর লিখবে অতএব k এর মান 6। দেখো হলো, কমপ্লিট হলো। দেখো দেখো 1 2 3 4, 4 দাগে এটা শেষ অঙ্ক ছিল, 4 দাগের অঙ্ক কমপ্লিট হলো। 4 দাগের শেষ অঙ্ক ছিল, 4 দাগের অঙ্ক কমপ্লিট হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ কমপ্লিট করলাম। ফির পরবর্তী ক্লাসে এর পরের যে পেজটা আছে সেটা সলভ করবো। ফির পরবর্তী ক্লাসে এর পরের পেজটা সলভ করবো। এইভাবে আমরা এবিটিএ টেস্ট পেপারের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের 1 2 3 4 এই 4টে দাগের অর্থাৎ 36 নাম্বার, যেটা 1 নাম্বার এবং 2 নাম্বার মিলে 36 নাম্বার থাকে, সেটা পুরোটা সলভ করে নিই। তারপর আমরা বড় কোশ্চেন গুলো সলভ করবো। ওকে, মানে 5 দাগ 6 দাগ 7 দাগ পরপর যেগুলো আছে একইভাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। ফিরে পরবর্তী ক্লাসে এবং পরের যে পেজটা আছে ম্যাথমেটিক্সের এবিটিএ টেস্ট করে সেটা সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।